আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে আমরা দেখতে দেখতে আমাদের অর্থনীতি এমসিকিউ মিশন 30 6 নাম্বার ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস, যেখানে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 9 অর্থাৎ আমাদের যে সরকারি অর্থ ব্যবস্থা, যেটা এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব, যেখানে আমরা প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সরকারের মানে আয়সমূহ এবং ব্যয়সমূহ, এই সবগুলো টপিক আমরা আলোচনা করব আজকের ক্লাসে। আমরা একটু শুরুতেই তোমরা যারা যুক্ত হচ্ছ একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবা, মেনশন করে দিবা, যাতে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এবং আমরা আমাদের এই ক্লাসটা একটু সুন্দর করে আমরা করতে পারি। সবাই একটু শেয়ার মেনশন করে দাও বন্ধুবান্ধব যারা আছে, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে যারা এখনও যুক্ত হয়নি। তো আমরা একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। ওকে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। বন্ধু বান্ধব যারা আছে তারা যেন চলে আসতে পারে। ওকে, সবাই একটু চলে আসো। আমরা আজকে পড়ব প্রথম পত্রের চ্যাপ্টার 9 আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, ধরে করতেছে না, শেয়ার করে দাও। এমডি রাকিব আহমেদ আমাদের সাথে রয়েছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। নাইমা আমাদের সাথে রয়েছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আবু বকর আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা একটু সবাই দ্রুত করে জয়েন করে ফেলি এবং আমরা আজকে যেটা পড়বো সেটা প্রথম পত্রে আমরা সেকেন্ড পেপারে নমুনায় পড়বো। এরপর আমাদের নেক্সট উইক থেকে আমাদের টার্গেট শুরু হবে প্রথম পত্র নিয়ে এবং আশা করছি তোমরা সবাই অনেক বেশি এনজয় করবে এই ক্লাসগুলো। হৃদয় আমাদের সাথে রয়েছে, কেমন আছেন বলছে। খরগোশ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আবু বকর আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। নাইমা আমাদের সাথে আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। হৃদি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা সবাই একটু যারা যুক্ত হচ্ছি সবাই একটু শেয়ার মেনশন করে দিব বন্ধু বান্ধব যারা আছে, যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে এবং আমরা আমাদের এই ক্লাসটা একটু কি করব, যে সবাই নিজের ওয়ালে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই চলে আসতে পারে। ঠিক আছে, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, আমাদের মূল ক্লাসে চলে যাব। সো এর মধ্যে তোমরা একটু শেয়ার মেনশন করে দাও, আর দ্রুত করে 100 জন পার করে দাও। তাবাসুম শিমো আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মেনশন করেছে অনেকজনকে, থ্যাংক ইউ। নাইমা আছে, সালাম দিয়েছে। রিদি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মুনতাহা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। এসএসসি 25-এর হিসাব বিজ্ঞান এমসিকিউ ক্লাস করালে ভালো হবে। ওকে, তোমাদের এমসিকিউ ক্লাস শুরু হবে আগামী সপ্তাহ থেকে হিসাব বিজ্ঞানের। সো তোমাদেরকে অ্যাডভান্স সুখবর দিয়ে দিলাম। এবং ইসলামের ইতিহাসও ক্লাস শুরু হবে আগামী উইক থেকে। ঠিক আছে, কিম জানাত আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারেক মাসুদ আছে, সালাম দিয়েছে। উম্মে সেলিম আছে আমাদের সাথে, সেলিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সেলিম, ঠিক আছে। তারপর কিম জানাত বলছে অনেকদিন পর ক্লাসে আসলাম। ওকে, খরগোশ শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। যারা শেয়ার করছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। ঠিক আছে, আমাদের সাথে কারি শহীদুল্লাহ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ওয়াহিদ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সুমনা ইয়াসমিন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কিম জান্নাত মেনশন করেছে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা মেনশন করছো এবং শেয়ার করছো। সবাই একটু শেয়ার মেনশন করে দাও। আজকে আমাদের যে টপিকটা সেটা প্রথম পত্রের চ্যাপ্টার 9 আমরা পড়বো এমসিকিউ এই মিশনে। আব্দুল্লাহ ওয়াহিদ বলছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। শাহাদাত আহমেদ রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তোমাদের সাথে এখন একদম একদিন পর পরে দেখা হচ্ছে। আমি তোমাদের এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি এবং তোমরা তোমাদের পক্ষ থেকে তোমাদের জাস্ট একটু শেয়ার মেনশন করতে হবে, সাপোর্ট করতে হবে, আর কিছু না। আমরা প্রথম পত্রের ক্লাস শুরু করে দিব নেক্সট উইক থেকে। সো আমি সবাইকে চাই যে প্রথম পত্রের ক্লাসে একদম 200 জন যেন আমাদের ক্লাসে উপস্থিত থাকে এট এ টাইমে, সবসময় যেন উপস্থিত থাকে। ঠিক আছে, সো তোমাদের সবাইকে এটার জন্য সহযোগিতা করতে হবে এবং আজকের ক্লাসে সবাই 100 জন পার করাও। 100 জন হইলে আমি ক্লাস শুরু করতেছি, দ্রুত শেয়ার মেনশন করে দাও, 100 জন পার করে দাও। আহমেদ ইব্রাহিম রয়েছে, স্যার 4 তারিখ পরীক্ষা। ওকে, ফাহিম রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সুমনা আমাদের সাথে আছে, আমার সাথে কিম জানাত আছে। ওকে, আমাদের সাথে সুমাইয়া জান্নাত আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কিম জানাত আছে, মেসেজ করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে সুমনা আছে,
পূজা দেখে মেনশন করেছে। ওকে, সবাই একটু নিজের ওয়ালে শেয়ার করে দাও। হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং নিজের ওয়ালে শেয়ার করে সবাই একটু কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। ঠিক আছে, সবাই একটু কমেন্ট বক্সে মানে শেয়ার করে, নিজের ওয়ালে শেয়ার করে শেয়ার ডান লিখবা। ঠিক আছে, আমরা শুরু করব, আমরা এখনই শুরু করে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, নিজের ওয়ালে শেয়ার করে দাও। হ্যাঁ, বন্ধুবান্ধব যারা আছে তারা এমনিতে যুক্ত হয়ে যাবে, তুমি জাস্ট তোমার ওয়ালে শেয়ার করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, শেয়ার করতে করতে শেয়ারও করতে থাকো, শেয়ার করে সবাই শেয়ার ডান লিখো, অ্যান্ড সবাই হচ্ছে তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা লিখতে পারো। ঠিক আছে, নিশা আমাদের সাথে আছে, নিশা সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। বৃষ্টি আক্তার আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ভাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। হৃদয় আমাদের সাথে আছে। ভাইয়া শুরু করেন এখন, এই যে শুরু করে দেবো, তোমরা শেয়ার করে দাও, শেয়ার করে দিলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, বৃষ্টি আমাদের সাথে রয়েছে। ওকে, আমরা যে সবাই শেয়ার করে দিই, শেয়ার করে দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে শাহজাহান আমাদের সাথে রয়েছে, এমডি শাহজাহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা শাহজাহান? তারপর হচ্ছে সুমাইয়া আমাদের সাথে আছে, শেয়ার ডান বলছে, অনেক অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে ইস্যু আমাদের সাথে রয়েছে, হ্যাঁ ইয়াসমিন হক ইস্যু আমাদের সাথে আছে, বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। খরগোশ আছে, নীলফামারি সরি কাটালিপাড়া এটা কোন জায়গায়? এটা পুরো ঠিকানাটা বলিও। কাটালিপাড়া এটা তো চিনতেছি না। তারপর হচ্ছে নাজনীন আছে আমাদের সাথে, নাজনীন কুমিল্লা থেকে দেখতে পাচ্ছে। ওকে, আমরা 100 জনকে হবে না, দ্রুত করো 100 জন দ্রুত করো, আমরা দ্রুত শেয়ার করে দিই সবাই। হ্যাঁ, সবাই নিজের ওয়ালে শেয়ার করে দাও, জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা ক্লাস এখনই শুরু করে দেব, দ্রুত করো সবাই, নিজের ওয়ালে শেয়ার করে দাও ক্লাসটা, সবাই নিজের ওয়ালে শেয়ার করে দাও ক্লাসটা। ঠিক আছে, আমরা কি শুরু করতে পারি? নিজের ওয়ালে সিলেট থেকে রয়েছে, ইয়াসমিন সিলেট থেকে বলছে, তাবাসসুম বলছে নেত্রকোনা থেকে, শিমু আছে আমাদের সাথে বগুড়া থেকে, আমাদের সাথে আমিনুল ইসলাম আছে, হাই বলছে, হ্যালো। ঋতু আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, কক্সবাজার থেকে আমাদের সাথে আছে হচ্ছে কে, ওকে উপরে চলে গেছে, দেখতে পাইনি তোমার নামটা। রাকিব আছে আমাদের সাথে। ওকে, আমাদের সাথে নিসা বলছে আমাদেরকে, ওকে শুভ আছে, শুভ সুন্দরবন থেকে দেখতে পাচ্ছে, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছে রুদ্র, সুমাইয়া আমাদের সাথে রয়েছে, সুমাইয়া জান্নাত মেনশন করেছে অনেকজনকে, থ্যাংক ইউ। মিস কি আছে, বিপাশা আমাদের সাথে আছে, ওকে মেনশন করেছে। ডিমলা থেকে বলতেছো, আচ্ছা। চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে সুমন আমাদের সাথে, 100 জন দ্রুত করে নাও, মেনশন করে দাও সবাই। সুমাইয়া জানাত আছে, আমি খুলনা থেকে, আমাদের সাথে সিয়াম আহমেদ আছে, সিয়াম বলছে চট্টগ্রাম থেকে, ঋতু বলছে আমাদেরকে, আর ঢাকা থেকে আমাদের সাথে তাসমির বলছে শুরু করেন ভাইয়া। হ্যাঁ, এখনই শুরু করে দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, এখনই শুরু করে দিচ্ছি। ওকে ফাইন, আমরা শুরুতে প্রথম যে এমসিকিউ দেখবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক সরকারের কোন ধরনের ঋণের উৎস বলছে বাংলাদেশ ব্যাংক থেকে যদি ঋণ না হয় সেটা সরকারের কোন ধরনের ঋণ উৎস সেটা বলতে হবে আমাদেরকে। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক থেকে যদি ঋণ না হয় সেটা সরকারের কোন ধরনের ঋণের উৎস সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, সবাই একটু দ্রুত বলে দাও, বাংলাদেশ ব্যাংক সরকারের কোন ধরনের ঋণ উৎস? বাণিজ্যিক, বৈদেশিক, অভ্যন্তরীণ এবং বেসরকারি কোনটা হবে? এই চ্যাপ্টারটা মোটামুটি সহজে আছে। হ্যাঁ, সো তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ এবং কিন্তু 2-4টা এমসিকিউ কিন্তু এখান থেকে পেতে পারো এই চ্যাপ্টার থেকে। সো সবাই একটু কি করবা, যে এই চ্যাপ্টারটা অবশ্যই করবা এবং সুন্দর করে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে, দেখবা যে এটা তুমি ভালো করতেছো। ঠিক আছে, তো এটাই থাকবে আর কি। ওকে, তারপর আমাদের সাথে রয়েছে সাইমা বলছে চট্টগ্রাম থেকে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। তোমরা একের উত্তর করার সময় নিয়ম হচ্ছে এরকম, এক লিখে তোমরা তারপর হচ্ছে উত্তর লিখবা, যেমন একের উত্তর এক, হ্যাঁ, অথবা একের উত্তর গ, এভাবে করে লিখবা। ঠিক আছে, অর্থাৎ এক লিখে পাশে তোমরা আনসারটা লিখবা। সুমাইয়া বলছে একের উত্তর 1 হবে, ঋতু বলছে একের উত্তর 3 হবে, তারপর হচ্ছে নিসা বলছে একের উত্তর 1 হবে, ওকে। ইস্যু বলছে একের উত্তর 3 হবে, জাকিয়া রয়েছে একের উত্তর 3 হবে বলছে, ওকে ফাইন। আমরা অনেক দেখতে পাচ্ছি অনেকে বলছে একের উত্তর 1 হবে, বাণিজ্যিক বলছে, অনেকে বলছে একের উত্তর 3 হবে। হ্যাঁ, তো এটা নিয়ে কনফিউশন। বাংলাদেশ ব্যাংক সরকারের কোন ধরনের
কোন ধরনের ঋণের উৎস? দেখো বাংলাদেশ ব্যাংকটা কি? বাংলাদেশ দেশের ব্যাংক না, বাংলাদেশের ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক না। সো এটা বাণিজ্যিক কেমন হয়? বাণিজ্যিক কেন উত্তর বলতেছো তোমরা? এটা হচ্ছে আনসার অভ্যন্তরীণ ঋণের উৎস। কারণ ঋণের উৎস দুই ধরনের, অভ্যন্তরীণ এবং কি বৈদেশিক। অভ্যন্তরীণ মানে হচ্ছে দেশের কোনো শিল্প প্রতিষ্ঠান, দেশের কোনো ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন ঋণ নেয় দেশের সরকার বা জনগণ থেকে ঋণ নেয়, তখন সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ উৎস। আর বাইরের দেশের যদি কোনো একটা ব্যাংক, বাইরের দেশে কোনো একটা সরকার, বাইরের দেশে কোনো একটা কোম্পানি থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন ঋণ নেবে সেটাকে আমরা বলি বৈদেশিক উৎস। হ্যাঁ, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে একের উত্তর হবে 3, অভ্যন্তরীণ উৎস হবে। এরপর চলে আসি আমরা 2 নম্বর বলছে রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য কোন কর ধার্য করা হয়ে থাকে? কি বলছে? রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিগ্রস্ত যে দ্রব্যগুলো থাকে, যেমন ধরো সিগারেট, হ্যাঁ, হ্রাস করার জন্য, এটার ভোগ হ্রাস করার জন্য কোন ধরনের কি হয়ে থাকে? কর আরোপ করা হয়ে থাকে, সেটা আনসার করতে হবে। এখানে দ্রুত করে ফেলে সবাই, কি হবে আনসার? কোন ধরনের কর আরোপ করা হয়ে থাকে? এখানে কি বলছে? রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য কোন ধরনের কর ধার্য করা হয়ে থাকে? আবগারি শুল্ক, সম্পর্ক শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। আমি একটু বলে আসি। আবগারি শুল্ক মানে হচ্ছে দেশের অভ্যন্তরে যেই সব দ্রব্য উৎপাদন হয়, হ্যাঁ, সেগুলোর জন্য যে কর দিতে হয় সেটাকে আমরা বলি আবগারি শুল্ক। সম্পর্ক শুল্ক মানে হচ্ছে দেশের ভিতরে বিশেষ কিছু দ্রব্য যেগুলোর জন্য সুদ দিতে হয়, হ্যাঁ। এরপর হচ্ছে আমদানি শুল্ক, হচ্ছে দ্রব্য আমদানির জন্য, রপ্তানি শুল্ক হচ্ছে দ্রব্য রপ্তানির জন্য যে শুল্ক দিতে হয়। তাহলে সম্পূরকটা হচ্ছে কি? বিশেষ ধরনের দ্রব্য, যেমন ধরো তামাক জাতীয় বা বলতে পারো সিগারেট জাতীয় দ্রব্য, এগুলোর জন্য যে শুল্ক দিতে হয় সেটাকে আমরা বলি সম্পূরক শুল্ক। হ্যাঁ, এই আর কি। তারপরে চলে আসে আমরা পরবর্তী কোশ্চেন বলছে এখানে 3 নাম্বার বলছে কোনরূপ সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করা হয় তাকে আমরা কি বলে থাকি? একদম সহজ, এটা একদম সহজ। হ্যাঁ, আনসার করে দেখি। সরকারকে কোনরূপ সুবিধা ছাড়া বা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ আমরা প্রদান করে থাকি তাকে আমরা কি বলে থাকি? জাকিয়ে 2 বলছে। ওকে, আমরা 3 নম্বরে চলে এসেছি। 3 নম্বর আনসার করো সম্পূরক শুল্ক। হ্যাঁ, যেটা বলছে তোমরা সেটা ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর উত্তর বলে ফেলি। প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করতে হয় তাকে আমরা কি বলে থাকি? প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করতে হয় তাকে আমরা কি বলে থাকি? প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করতে হয়। তাবাসসুম বলছে 3 এর উত্তর 3 হবে। তাসনিয়া বলছে আমাদেরকে 3 হবে। ইসরাত বলছে 3 হবে। ওকে, ফাহিমা বলছে 3 হবে। আচ্ছা, হচ্ছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ফি মানে কি? ফি মানে হচ্ছে তুমি কোন একটা সুবিধার বিপরীতে সরকারকে যেটা দাও সেটাকে বলা হয় ফি। এটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে তুমি কোন একটা সুবিধা গ্রহণ করতে হলে তখন দিতে হবে। যেমন তোমরা সবাই রেজিস্ট্রেশন মনে করো এইচএসসি রেজিস্ট্রেশন করছো এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে এই যে রেজিস্ট্রেশন তুমি যদি না করো তাহলে তোমার পরীক্ষা দিতে পারবে না। রেজিস্ট্রেশন করলে তুমি পরীক্ষা দিতে পারবে। তার মানে তুমি একটা সুযোগ নেওয়ার জন্য, তুমি একটা কাজ করানোর জন্য তুমি দিচ্ছ হচ্ছে ফি। এই ফিটা সবার জন্য বাধ্যতামূলক না, তবে এটা কোনো একটা কাজ আদায়ের জন্য আমরা দিয়ে থাকি। এটার বিপরীতে কোনো কিছু আমরা প্রত্যাশা করি। 2 নম্বর সুদ। আমরা মূলধনের বিপরীতে কি দিয়ে থাকি? সুদ দিয়ে থাকি। হ্যাঁ, মূলধন থাকলে সেটার বিপরীতে আমরা সুদ দিয়ে থাকি। সো এটাও বুঝছে। এরপর হচ্ছে কর। কর মানে হচ্ছে মূলধন তুমি পাইছো বিধে তুমি সেটার জন্য কি দিবা? সুদ দিবা। কিন্তু কর যেটা হচ্ছে বলা হয় যে কোনো কিছুর প্রত্যাশা না করে, প্রত্যাশা বলতে ভুল হবে, মানে প্রত্যক্ষভাবে প্রত্যাশা না করে পরোক্ষ তুমি বেশ কিছু সুবিধা পাবা। যেমন তুমি যে ট্যাক্স দিচ্ছ সরকারকে, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি কোনো সুযোগ সুবিধা না পাইলেও তুমি যদি বলো যে সরকার তোমার উপর 1 লক্ষ টাকা মনে করো ট্যাক্স ধরছে, তো সরকার তোমাকে বলছে তোমার উপর 1 লক্ষ টাকা ট্যাক্স ধরা হলো, কর ধরা হলো, আয়কর ধরা হলো। তো তুমি সরকারকে 1 লক্ষ টাকা দিলা, দেওয়ার পর তুমি বলে যে আমি 1 লক্ষ টাকা আপনাদেরকে দিলাম, হ্যাঁ, কর হিসাবে আমাকে একটা লজেন্স খাওয়ান, আমাকে 1 কাপ চা খাওয়াবে না, ঠিক আছে? কারণ এই করের বিপরীতে তুমি কিছু প্রত্যাশা করতে পারবে না। ওকে, এটাকে আমরা কর বলে থাকি। তুমি পরোক্ষ সুবিধা পাবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা, চিকিৎসা, এগুলোর জন্য সরকার ব্যয় করতেছে, সামরিক বাহিনীর জন্য, এগুলো হচ্ছে তুমি পরোক্ষ সুবিধা পাবা। এরপর হচ্ছে ঋণ। ঋণের বিপরীতে তো তোমাদের কি কোনো কিছু প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা কি ঋণ বলবো? না, ঋণটা তো কোনো কিছু প্রত্যাশা আমরা প্রদান করি না, বা ঋণ আমাদের জনগণ থেকে নেয় না। যদি কারো কাছ থেকে নেয় তখন সেই ঋণের বিপরীতে তোমাকে একটা অবশ্যই ইন্টারেস্ট দিবে। হ্যাঁ, এটা হবে। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে কর। সব বুঝতে পেরেছে আশা করি। চলে আসি, তাহলে এটা আনসার হবে কর। 4 নম্বরে চলে আসো। 4 নম্বর হচ্ছে দেশে উৎপাদিত দিয়েশালাই এর উপর আরোপিত করকে আমরা কি বলবো? দিয়েশালাইয়ের উপর আরোপিত কর বলছে, দেশে উৎপাদিত বলছে। হ্যাঁ, তাহলে কোনটা হবে? আমি কিন্তু বলে ফেলছি মোটামুটি অনেকগুলো কর সম্পর্কে আমি বলেছি। তোমরা আগে আনসার করার চেষ্টা করো, দেন আমি এগুলো সম্পর্কে একটা বলবো। হ্যাঁ।
আনসার করে দেখি সবাই। আনসার করবো হচ্ছে 4 নম্বর, দেশে উৎপাদিত দিয়াশলাই এর উপর আরোপিত করকে আমরা কি কর বলে থাকি? ফাহিমা মেনশন করেছে, থ্যাংক ইউ। যারা যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসে একটু শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে? ইস্যু আছে আমাদের সাথে, 4 খ বলছে, ফাহিম আছে, 4 বি বলছে, ওকে। ইমরান আছে, মান্নান চেয়ারম্যানের বাড়ি থেকে, আচ্ছা। তারপর হচ্ছে ফাহিম বলছে 4 সরি ফাহিমা বলছে 4 2 হবে। হ্যাঁ, এটা কিসের ক্লাস? এটা হচ্ছে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের, হ্যাঁ, অর্থনীতি দ্বিতীয় পত্রের চ্যাপ্টার নাম্বার 9। অর্থনীতি দ্বিতীয় পত্রের চ্যাপ্টার নাম্বার কত? 9 পড়তেছি আমরা, ঠিক আছে? ওকে, 4 উত্তর অনেকে আমরা 2 দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে হ্যাঁ। দেখো 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রমোদ কর। প্রমোদ কর মানে হচ্ছে দেশের যখন যারা মানুষ থাকে তাদেরকে মানে আমোদ প্রমোদের জন্য, যেটাকে আমরা বলি আরামায়েশের জন্য এক ধরনের ট্যাক্স প্রদান করতে হয়, যেটাকে বলা হয় প্রমোদ কর। এরপর আছে হচ্ছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যের উপর দেওয়া হয়, এটা হচ্ছে আবগারি শুল্ক। বাণিজ্য শুল্ক হচ্ছে বাণিজ্য করলে, যেটাকে আমরা কর্পোরেট ট্যাক্স বলতে পারি, এই ধরনের। বিক্রয় শুল্ক হচ্ছে পণ্য বিক্রয়ের জন্য। এই বিক্রয় শুল্ক নামে এখন শুল্ক নাই, এটাকে এখন আমরা মূল্য সংযোজন কর বলি। আগে এটাকে আমরা বিক্রয় শুল্ক বলতাম আর কি, ঠিক আছে? এটাকে মূল্য সংযোজন কর বলা হয়। ওকে, তাহলে আনসার কোনটা হবে? আবগারি শুল্ক। দেশের অভ্যন্তরে পণ্য উৎপাদন উপর দিতে হয়, দেশে যেহেতু দেশে উৎপাদন হয়েছে তাই এটা হবে আবগারি শুল্ক। চলে এসে আমরা 5 নম্বর কোয়েশ্চেনে। 5 নম্বর কি বলছে? যে সরকার কর্তৃক, হ্যাঁ, কি বলেছে? যে সরকার কর্তৃক আরোপিত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা বাধ্যতামূলক প্রদেয় এবং এর বিপরীতে কোনো কিছু সুবিধা কি দাবি উত্থাপন করা যায় না, তাকে আমরা কি বলি? একটু আগে বলেছি আমরা, কর কি, ফি কি, খাজনা কি। হ্যাঁ, কর মানে হচ্ছে যেটার বিপরীতে তুমি কিছু আশা করতে পারবে না, ফি মানে হচ্ছে যেটার বিপরীতে তুমি কিছু আশা করতে পারবা। খাজনাও সেম, খাজনা হচ্ছে তুমি এই জমি ব্যবহারের জন্য তুমি খাজনা কিন্তু দাও, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে তুমি কিছুটা পাচ্ছ। টোল মানে হচ্ছে মনে করো যে এই যে আমরা ব্রিজ পার হওয়ার সময় একটা টোল দিই, টোল বা লেভি বলে এগুলোকে, তো টোল দিয়ে থাকে। এই টোলটা কি তুমি ব্রিজটা ব্যবহার করতেছো তো তোমাকে দিতে হচ্ছে, তাই এটার বিপরীতে তুমি কিছু আশা করতে পারবা। হ্যাঁ, তুমি টোল দিলে তুমি কিন্তু ব্রিজটা পার হতে পারবা, সেটা আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে সরকার দিয়ে আরোপিত কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা অর্থ বা বাধ্যতামূলক প্রদেয় বা এর বিপরীতে কোনো সুবিধা দাবি উত্থাপন করা যায় না, সেটা হচ্ছে করের বিপরীতে। এরপর আমরা চলে আসি 6 নম্বর। 6 নম্বর হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। এখানে সরকারি অর্থব্যবস্থায় কি করা হয় সেটা বলছে। সরকারি অর্থব্যবস্থায় ব্যয় অনুযায়ী আয় করা হয়, আয় অনুযায়ী ব্যয় করা হয়, ব্যয় আয়ের গোপনীয়তা রক্ষা করা হয়, আয় ব্যয় হিসাব করা হয় না। তাহলে আনসার কি হবে? এটা আনসার করো। এটা ইন্টারেস্টিং না? এই প্রশ্নের আনসার করতে হবে সবাইকে। তোমরা যারা আছো 50 জন 51 জন আছো, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিও তো, একটু শেয়ার করে দাও তো। এই যে মানুষজন কম হলে আর ক্লাস করতে ভালো লাগে না, ক্লাস করাইতে ভালো লাগে না। হ্যাঁ, তোমাদের সার্ভিসটা আর ইচ্ছে করে যে এত পরিশ্রম করে কি লাভ? তোমরা তো নিজেরা একটা শেয়ার করো না, হ্যাঁ, নিজেরা একজন বন্ধুকে শেয়ার করে আনতে পারো না ক্লাসে, তার এত ক্লাস নিয়ে কি করবো? এত কষ্ট করে কি হবে? সবাইকে বলি যে একটু শেয়ার করে দাও। এই দেখো আমি ক্লাস নিচ্ছে হচ্ছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, তো তোমরা কয়জন শেয়ার করছো বলবো? তোমরা শেয়ার করছো হচ্ছে মাত্র 5 জনে। 5 জন ব্যক্তি আমার কথা কি করছে শুনে শেয়ার করছে, জাস্ট 5 জন ব্যক্তি। অথচ 50 জন ক্লাস, এখন 55 জন ক্লাস করতেছো, ঠিক আছে? 5 জন ব্যক্তি শুধু আমার কথা শুনে জাস্ট শেয়ার করছো। তাবাসু বলছে 6 এর 1 হবে, ব্যয় অনুযায়ী আয় করা হয়ে থাকে। হ্যাঁ, ঋতু বলছে 6 এর 1 হবে, শাওন বলছে 6 এর 1 হবে, ওকে। তাবাসুম বলছে 6 এর 1 হবে। ওসমান গনি, তোমাদের যদি ইন্টারেস্ট না থাকে আমি ফার্স্ট বার ক্লাস নিব না। তোমরা যদি এভাবে করো, এভাবে করলে তোমাদের যদি নিজেদের মধ্যে সিরিয়াসনেস না থাকে, হ্যাঁ, 2-4টা শেয়ার করে দিলে বন্ধু বান্ধব নিয়ে আসলে কোনো সমস্যা আছে? নাইমা ইসলাম বলছে কর হবে, 6 এর 1 হবে বলছে। আচ্ছা শোনো, একটা বলছে ব্যয় অনুযায়ী আয় করা হয়ে থাকে। হ্যাঁ, আমরা সাধারণত আমাদের ক্ষেত্রে যদি বলি, মানুষরা বা পারিবারিক অর্থ ব্যবস্থা বা বলতে পারো তুমি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আয় বুঝে কি করা হয়? আয় বুঝে কি করা হয়? ব্যয় করা হয়। যেমন ইনকাম যদি কম হয় তাহলে ব্যয় কম করে, আয় বুঝে আমরা কি করে থাকি? ব্যয় করে থাকি। কিন্তু সরকার অর্থব্যবস্থার মধ্যে ব্যয় অনুযায়ী আয় করা হয়। কেন? কারণ তাদের আয়ের কোনো লিমিটেশন নাই, যত ব্যয় করতে চাইবে সে অনুযায়ী তারা কর আরোপ করে মানুষের কাছ থেকে সংগ্রহ করে ফেলবে, বুঝছো? সেজন্য বলা হয় যে সরকার অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা এমনি সাধারণত আয় বুঝে ব্যয় করি, এখানে ব্যয় বুঝে আয় করা হয়, অর্থাৎ ব্যয় দেখে কোন খাতে কেমন ব্যয় করতে হবে সে অনুযায়ী আয় করবে। এটাকে বলা হয় সরকারের অর্থব্যবস্থা, ঠিক আছে? ওকে, শুধু 5 জনে শেয়ার করছো, এই যে বললাম না, শুধু 5 জনে শেয়ার করছো, 5 জন।
তো আমাকে বলো, আমাদের কি ইচ্ছে করবে যে একটা ক্লাস নিয়ে এত কষ্ট করে 1 ঘন্টা দাঁড়া দাঁড়া চিল্লা চিল্লা কথা বলি? 5টা মানুষও যদি আমাদেরকে পছন্দ না করে, শেয়ার না করে 10টা মানুষও, তাহলে কেমন হয়? আচ্ছা, এরপর বলছে 7 নম্বরটা কি বলছে দেখো, দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় পেয়ে থাকে? 1 নম্বর বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে, পানি উন্নয়ন বোর্ড থেকে, জাতীয় রাজস্ব বোর্ড থেকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে। কোন খাত থেকে সরকার সবচেয়ে বেশি কি করতে থাকে? রাজস্ব আয় পেয়ে থাকে। আনসার করতে হবে। তুমি 50 জন, আমি দেখতেছি তো, জাস্ট আমার একটা কথা শোনো, 50 জনে 50টা মানে জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দেখো। তোমরা যদি চেঞ্জ না হয় ভিউ, বা তুমি যদি স্টুডেন্ট চেঞ্জ না হয় আমাকে বলবা। জাস্ট তোমরা 50 জন যারাই আছো, জাস্ট 50টা শেয়ার, মানে এখন 56 জন আছো, হ্যাঁ 60 জনের মতো, তোমরা 60টা শেয়ার করো। যাও, এই যে 60টা, এই শেয়ারটাকে 60 বানাও, দেখবা যে এখানে 100 জন ক্লাস করতে আসছে। এটা আমি তোমাদেরকে বলতেছি, তোমরা করে দেখো না হয় আজকে। সবাই একবার দাও, শেয়ার দাও। জাস্ট আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, একবার শেয়ার করে দাও। হ্যাঁ, এটার আনসার করতে থাকো, শেয়ার করে দাও সবাই। 30 সেকেন্ডের মধ্যে দেখবা যে অনেক স্টুডেন্ট হয়ে গেছে। তাবাসসুম আছে 3 হবে উত্তর। তারপর হচ্ছে আমাদের সাথে ইসরাত বলছে 3 হবে। উসমান গনি আছে 3 বলছে উত্তর, সাথে 3 সাদা 3 বলছে, তাবাসসুম সাদা 3 বলছে, ঈশা বলছে 3 হবে, ফাহিমা বলছে 3 হবে। ওকে ফাইন, সবাই দিতে পাচ্ছি, সবাই বলছে 3 হবে। হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ড, যেটাকে আমরা বলে থাকি যে এনবিআর, হ্যাঁ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলা হয়, এনবিআর বলা হয়ে থাকে। কেমন? ন্যাশনাল বোর্ড অফ কি রেভিনিউ। সো এটাই হচ্ছে আমাদের কি জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের গেল 3 নম্বরে। তারপর চলে আমরা 8 নম্বর এমসিকিউ দেখি। 8 নম্বর বলছে কর রাজস্বের উৎস কোনটি? মানে যে আমরা কর রাজস্ব দিই, এর উৎস কোনটা? 1 আয়কর, টোল, নোট ছাপানো, জরিমানা, ফি। তাহলে এখানে বলছে কর রাজস্বের উৎস কোনটা? ঠিক আছে, আনসার করে দেখি। দেখছো এই যে কয়েকজন শেয়ার করার সাথে সাথে কিন্তু 60 জন হয়ে গেছে, 66 জন হয়ে গেছে। দেখছো, জাস্ট কয়েকজন শেয়ার করার সাথে সাথে 66 হয়েছে। কয়জন শেয়ার করছে আমি তোমাদেরকে বলি, আমি যে বলি তোমরা বিশ্বাস করো না সেটা। এই যে দেখো 18 জন শেয়ার করছে, সাথে সাথে 70 জন হয়ে গেছে। জাস্ট 18 জন শেয়ার করছে, সাথে সাথে 70 জন হয়ে গেছে। 18 জন শেয়ার করছে, আমি কিন্তু 60 জন শেয়ার করতে বলছি। 60 জনে 60 যদি শেয়ার করো, দেখবা তোমরা এটা 100 জন এখনই হয়ে যাবে। এটা তুমি আমরা জাস্ট একটা কথা শুনো না, নিজের ওয়ালে একটু শেয়ার করে দিলে তো হয়ে যাচ্ছে। তোমার দায়িত্ব এখানেই শেষ। বলো তাহলে 8 নম্বর বলছে কর রাজস্বের উৎস কোনটি? আয়কর, নোট ছাপানো, জরিমানা, ফি। কোনটা হবে? এখানে বলছে কর রাজস্বের উৎস কোনটি? আয়কর, নোট ছাপানো, জরিমানা, ফি। আনসার হচ্ছে 8 এর উত্তর হবে 1, মানে হচ্ছে আয়কর। ঠিক আছে, 8 উত্তর কত হবে? 1 হবে, মানে হচ্ছে আয়কর হবে। ঠিক আছে, পারবো? ওকে, এরপর চলে আসি আমরা এরপর চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। তাহলে এটা উত্তর হবে কি বলো? আয়কর হবে, যেটা উৎস বলছিলাম সেটা। দেখো আমাদের যে চলমান কোর্সগুলো আছে, তোমরা অনেকে বলতেছো চলমান কোর্সগুলো সম্পর্কে। দেখো আমাদের চলমান কোর্সের মধ্যে 25-এর আছে 2টা কোর্স। একটা হচ্ছে র্যাপিড ব্যাচ, যেখানে আমরা সব সাবজেক্ট পড়াচ্ছি, ব্যবসা শিক্ষা মানবিকের, যেটা কোর্সটি 199 টাকা। এখন তোমরা ডিসকাউন্টে 899 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এই কোর্সে। হ্যাঁ, আর একটা হচ্ছে T20 ব্যাচ, যেটা হচ্ছে ইকোনমিক্সের, যেটা আগামী মাসের 10 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। অলরেডি এই ব্যাচে আমাদের প্রথম 100 জনের জন্য একটা ডিসকাউন্ট আছে। অলরেডি মনে হয় 70 জন প্লাস হয়ে গেছে। হ্যাঁ, 70-75 জন হইতে পারে। যেখানে হচ্ছে তোমরা 499 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এমনি কোর্সে 599 টাকা, 100 টাকা ডিসকাউন্টে তোমরা 499 টাকা ভর্তি হতে পারবে শুধু ইকোনমিক্সের জন্য এই ব্যাচটা। হ্যাঁ, 25-এর জন্য। আর 26-এর জন্য আমাদের আছে অল সাবজেক্টের গোল্ডেন ব্যাচ, যেটা হচ্ছে 1999 টাকা। এখন আমাদের জাস্ট কয়েকদিন আগে ক্লাস শুরু হয়েছে এই ব্যাচে। 1799 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে 200 টাকা ডিসকাউন্টে এখন ভর্তি হলে। আর এরপরে আছে আমাদের ইকোনমিক্সের 0 ডে ব্যাচ 26-এর জন্য অনলি, সেটা হচ্ছে 80-90 টাকা ডিসকাউন্টে। ঠিক আছে, সো যার যে পছন্দ কোর্স সেই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এটা আর কি। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী এমসিকিউতে। পরবর্তী এমসিকিউতে বলছে কোনটি উৎপাদনশীল, হ্যাঁ নিষ্ক্রিয় ঋণ বলছে। উৎপাদনশীল নিষ্ক্রিয় হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য গৃহীত ঋণ, শিল্প স্থাপনের জন্য গৃহীত ঋণ, হাসপাতাল স্থাপনের জন্য গৃহীত ঋণ, যুদ্ধের খরচ বহনের জন্য গৃহীত ঋণ। বলছে কোনটা উৎপাদনশীল এবং নিষ্ক্রিয় ঋণ বলছে। কোনটি উৎপাদনশীল নিষ্ক্রিয় ঋণ। ঠিক আছে, তো এখানে যেই ঋণটা, হ্যাঁ যারা যারা গ্রুপে শেয়ার করতেছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কি বলছি আমরা বলো? বলছে যেইটা উৎপাদনশীল এবং কি নিষ্ক্রিয়। উৎপাদনশীল মানে হচ্ছে যেখান থেকে আমাদের কি হয়, যে তোমার হচ্ছে
একটা উৎপাদনশীলতা আমরা দেখতে পাই, যেমন এটা আমাদের বলতে পারো যে নাগরিক ক্ষেত্রে আমাদেরকে নাগরিক ক্ষেত্রে কি করে সাপোর্ট দিয়ে থাকে, বা বলতে পারো যে মৌলিক চাহিদা পূরণ করে থাকে এই ধরনের, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে উত্তর করো, 9-এর উত্তর করতে হবে। এখানে বলছে যুদ্ধ খরচের জন্য বহিত ঋণ। যুদ্ধ খরচের জন্য গৃহীত ঋণকে আমরা উৎপাদনশীল বলি না এবং নিষ্ক্রিয় বলি না। হাসপাতালে স্থাপনের জন্য গৃহীত ঋণ, আচ্ছা এটা চিন্তা করি আমরা। এরপরে শিল্পে স্থাপনের জন্য এটাও হবে না, মেট্রো রেল স্থাপনের জন্য এটাও হবে না। আনসার হবে, আনসার কি হবে বলো, আনসার কোনটা হবে? 9-এর উত্তর কি হবে? 9-এর উত্তর কি হবে? এটা তো হচ্ছে উৎপাদনশীল নিষ্ক্রিয় ঋণ বলছে। হ্যাঁ, উত্তর হচ্ছে হাসপাতালে স্থাপনের জন্য গৃহীত ঋণ আছে। আচ্ছা, এটা একটু কনফিউশন আছে, এটা আমি দেখবো। হ্যাঁ, রাইট আনসার কি আমি দেখবো, আমি পেজে দিয়ে দিব তোমাদেরকে, বুঝছো? এটা একটু দেখতে হবে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে উৎপাদনশীল ঋণ মানে হচ্ছে শিল্পে স্থাপনের জন্য গৃহীত ঋণ হইতে পারে। নিষ্ক্রিয় বলছে আবার, এটা কথা নিষ্ক্রিয় আছে, নিষ্ক্রিয় বলতে হাসপাতাল, এটাও হইতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমি দেখবো, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি পেজে জানাই দিব। আচ্ছা চলে আসে আমরা এই পরবর্তী এমসিকিউতে। পরবর্তী এমসিকিউ বলছে, হ্যাঁ, ইয়াসমিন একটি বুটিক হাউস থেকে 3 পিস ক্রয় করে দাম পরিশোধের সময় লক্ষ্য করলেন যে জামার গায়ে যে দাম লেখা তার উপরে নির্দিষ্ট হারে তাকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এখানে ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দিচ্ছে সেটাকে আমরা কোন ধরনের কর বলে থাকি? প্রত্যক্ষ কর, পরকর, আবগারি শুল্ক, আবগারি শুল্ক নাকি আমদানি শুল্ক, কোনটা হবে? আনসার করে দেখি সবাই, কোনটা হবে? ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন তা কোন ধরনের কর বলছে? ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন তা কোন ধরনের কর? ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন তা কোন ধরনের কর বলছে? দশের উত্তর করো সবাই। 10-এর উত্তর কি হবে? 10-এর উত্তর হচ্ছে, সবাই বলছে 10-এর উত্তর বি হবে, পরোক্ষ কর হবে। হ্যাঁ দেখো, যেটাকে আমরা বলি যে অতিরিক্ত যে টাকা দেয় সেটাকে আমরা বলি ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, যেটা একটা পরোক্ষ কর। হ্যাঁ, পরোক্ষ কর কি, পরোক্ষ কর কি আমরা পড়াইছিলাম গত ক্লাসগুলোতে, বলছি আমি। পরোক্ষ কর মানে হচ্ছে যেই করটা যার উপর ধরা হয় তাকে পরিশোধ করতে হয় এবং সে অন্য কারোর উপর চাপাইতে পারে না, সেটাকে আমরা বলি পরোক্ষ কর। কি কি কর আছে? যেমন আয়কর, তারপর হচ্ছে তোমার সম্পত্তি কর, তারপর হচ্ছে তোমার উপহার কর, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আর কি আছে, আরটা বলছিলাম কি ভুলে গেছিলাম সেটা, আর একটা ছিল। হ্যাঁ, তো এগুলো সবগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ করগুলো যেমন আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পর্ক শুল্ক, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে পরোক্ষ কর, ঠিক আছে, বা মূল্য সংযোজন কর বা ভ্যাট, এটা আবার মূসক বলা হয়, সেগুলো হচ্ছে পরোক্ষ করের মধ্যে পড়বে। তাহলে এটা আনসার কি হবে? আনসার হচ্ছে 2, আনসার হচ্ছে পরোক্ষ কর হবে। চলো সেই পরবর্তী কোয়েশ্চেনে বলছে 3 পিসের ক্ষেত্রে আরো যেসব সময়ে কর দিতে হচ্ছে তা হলো, মানে এখানে তো সে কর দিছে, ওই কাস্টমার তো কর দিছে একটা পণ্য কেনার সময়, এছাড়া কোন জায়গায় কর দিতেছে? 1, কাঁচামাল থাকা অবস্থায়, ঠিক আছে, কাঁচামাল যখন থাকতেছে তখনও কর দিতে হয়। চূড়ান্ত পণ্য অবস্থা, এটা তো অলরেডি আমরা মূল্য সংযোজন কর সেটা বলে ফেলছি, তাহলে এটা হবে না। তারপর হচ্ছে মাধ্যমিক পণ্য থাকা অবস্থা, হ্যাঁ এটাও ঠিক আছে। মাধ্যমিক পণ্য মানে হচ্ছে কাঁচামাল বলতে মনে করো তুলা থাকা অবস্থায়, তুলা থেকে সুতা, সুতা কাপড় সেগুলো হচ্ছে মাধ্যমিক থাকা, ঠিক আছে। মাধ্যমিক আমরা কি বলতে পারি? সুতা এবং কাপড় সেগুলো হচ্ছে মাধ্যমিক অবস্থায়, তখন কিন্তু একটা কর দিতে হয়। তাহলে আনসার হচ্ছে 2 এবং 3 হবে। হ্যাঁ, তাহলে এটা আনসার কি হবে? 2 এবং কি হবে? 3 হবে। চলে আসি আমরা 12 নম্বর এমসিকিউতে চলে আসি। 12 নম্বর এমসিকিউতে বলছে যে প্রত্যক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি? প্রত্যক্ষ করের সবচেয়ে বড় উৎস, প্রত্যক্ষ কর কোনগুলো? যেগুলো যার উপর কর ধরা হয় সেই কর পরিশোধ করে, সেটাকে আমরা বলি প্রত্যক্ষ কর। সেখানে বলতে হবে প্রত্যক্ষ করের বড় উৎস কোনটা? 1, মূল্য সংযোজন কর, 2, ভূমি কর, 3 হচ্ছে আয়কর, 4 হচ্ছে সম্পদ কর। কোনটা হবে? প্রত্যক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি? মূল্য সংযোজন কর, ভূমি কর, আয়কর, সম্পদ কর, কোনটা হবে? প্রত্যক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি? প্রত্যক্ষ করের সবচেয়ে বড় উৎস কোনটি? মূল্য সংযোজন কর, ভূমি কর, আয়কর, সম্পদ কর, এখানে কোনটা হবে? বারোর উত্তর দাও সবাই। বারোর উত্তর কি হবে বলো? অজিত বলছে 12-3 হবে, তারপর হচ্ছে ইস্যু বলছে 12-3, ওকে। আসিফ বলছে 12-2 হবে, সাইমা বলছে 12-1 হবে। তাহলে 12-3 অনেক কনফিউশন দেখা, এদিকে ফ্লাশটা দেখাও আমার দিকে। আচ্ছা তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না, হ্যাঁ
ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো? কি করবো বলো? এখন মনে হয় একটু একটু দেখা যাচ্ছে, এমনি তো কালো মানুষ, লাইন চলে গেছে আর দেখাও যাচ্ছে না আমাকে। বলো এখন কি করা যায়? আমরা একটু অপেক্ষা করি 2-4 মিনিট, হয়তো চলে আসতে পারে ইলেকট্রিসিটি। হ্যাঁ বল, ততক্ষণ গল্প করো তোমরা। আসি বলছে নেট প্রবলেম, ইলেকট্রিসিটি চলে গেছে ভাইয়া। হ্যাঁ সেজন্য। আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা দেখা গেলে তাহলে ঠিক আছে। ক্লাস কি হবে না? ক্লাসের জন্য অপেক্ষা করতেছি, হয়তো ইলেকট্রিসিটি চলে আসতে পারে 2-1 মিনিটের মধ্যে। যদি চলে আসে তাহলে শুরু করব। একটা গল্প বলেন। হ্যাঁ তাবাসসুম বলছে একটা গল্প বলেন। ওকে আচ্ছা, অন্ধকারে কেউ বানাইছিলাম আমি যদিও। তো যারা জীবন একবার হলে সাকসেসফুল হইছো, তো তারাই বলতে পারবো আসলে সাকসেসফুল হওয়াটার মজাটাই আসলে কত না আনন্দের, কত না মধুর। হ্যাঁ সো এই আর কি। তো তোমাদেরকে মাঝে মধ্যে ইন্সপায়ার করার জন্য কিছু ভিডিও বানাই দিব চিন্তা করছি, আসলে সময় পাই না তো সেজন্য করতে পারি না। যাই হোক এটা নিয়ে একটা ভিডিও বানাই দিব। এখন যেটা ভিডিও দেখালাম এটা নিয়ে, তো এটা আর কি। স্যার এসএসসি সেকেন্ড এডিশন বই, আচ্ছা ইজি ইংলিশ সেকেন্ড এডিশন বইটা, হ্যাঁ বইটা তোমরা এই মাসের শেষের দিকে পেয়ে যাবে ইনশাল্লাহ। এই মাসের শেষে তোমরা বই পেয়ে যাবে। আমরা ইলেকট্রিসিটির জন্য অপেক্ষা করতেছি, যদি আল্লাহ তোমাদের দিকে চাই। আমাদের সাথে এখন প্রায় 60 জনের মতো যুক্ত আছো, তোমরা সবাই একটু দোয়া করো যাতে ইলেকট্রিসিটি চলে আসে এবং আমরা ক্লাসটা পুরোটা কন্টিনিউ করে ফেলতে পারি। অনেক কষ্টের পিছনের সিচুয়েশন। লাইভ ক্লাস কি রেগুলার হবে স্যার? হ্যাঁ অবশ্যই। আমাদের এখানে তো আমরা হচ্ছে শনি সম্বুধ আমরা ক্লাস নিচ্ছি, শনি সম্বুধ আমাদের ইকোনমিক্স ক্লাস হচ্ছে, এবং প্রতিদিন আমাদের 2-3টা করে লাইভ ক্লাস থাকতেছে। যেমন আজকে তোমাদের আরেকটা মনে হয় ক্লাস আছে। হ্যাঁ তো এই আর কি। একবার সফল হয়ে দেখো, আমি এটাই বলি বারবার, একবার সফল হয়ে দেখো সফলতার স্বাদটা কত না মিষ্টি, কত না মধুর। হ্যাঁ এই আর কি। স্যার আমার বোর্ড প্রশ্নের, স্যার আমরা বোর্ড প্রশ্নগুলো কই পাবো? তুমি যে কোনো টেস্ট পেপার নিতে পারো, সেখানে তুমি বোর্ড প্রশ্নগুলো পাবা। ওসমান আছে সফল হওয়ার পর এনজয়। হ্যাঁ এই দেশে পড়াশোনা করে চাকরি পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ চাকরি করতে হবে এমন কেন তোমার মনোভাব থাকবে? হ্যাঁ সব কিছুকে চাকরির উপর ডিপেন্ড করে। তুমি নিজে এন্টারপ্রেনার হও, তুমি নিজে কোনো বিজনেস করো, ছোটোখাটো বিজনেস করে আস্তে আস্তে সফল হও। তো ব্যবসা করতে হবে এমন, সরি চাকরি করতে হবে এমন কেন মন মানসিকতা থাকতে হবে আমাদের? ভাই আমি অনেক কষ্ট, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা তোমার অনেক কষ্ট নাকি তুমি অনেক কষ্ট করছো এটা বলতেছো? ফাহিমা বলতেছে স্যার আপনার লাইফে একটু গল্প বলেন। আচ্ছা লাইফের গল্প অন্য একদিন বলবো, ঠিক আছে? এখন অন্ধকারে লাইফের গল্প কি হবে? আমার চেহারা দেখতে পাবেন, এক্সপ্রেশন দেখা যাবে না, ঠিক আছে? অন্য আরেকদিন বলবো। হ্যাঁ কিম জানা বলছে সিরিয়াস টাইম ইলেকট্রিসিটি এরকম করে। হ্যাঁ রাফাত বলতেছে স্যার আমি এখনও র্যাপিড বুক পাই নাই। আচ্ছা পেয়ে যাবে, একটু ওয়েট করো, সবাইকে পাঠানো হয়েছে। হ্যাঁ সবাই পেয়ে যাবে। তারপর বলছে স্যার আপনাদের আপনাদের অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, দিয়ে দেন আমাকে। চলে আসো তুমি আমাদের অফিসে, চলে আসো, তোমাকে দিয়ে দেবো এটা। ইস্যু বলছে আমার কমেন্ট দেখেন না নাকি ভাইয়া? এই যে ইস্যু তোমার কমেন্ট দেখলাম, ঠিক আছে। আমরা ইলেকট্রিসিটি মনে হয় আসবে না, আমরা লাইভটা শেষ করে দিই। হ্যাঁ আমরা তোমাদের এটা একটু পড়ে নিও। আমি 15টার মতো পড়াইছি মনে হয় এমসিকিউ, আরও 15টার মতো ছিল, তোমরা একটু বাসায় দেখে নেবে এমসিকিউগুলো। আমরা প্রথম পত্রের ক্লাস শুরু করব, আগামী সপ্তাহে শনিবার থেকে। সো সবাই আগামী সপ্তাহে শনিবার থেকে সবাই প্রথম পত্রের ক্লাসগুলোতে জয়েন করবো, এবং তোমাদের সবাই বন্ধুবান্ধবকে নিয়ে আসবা। এবং হচ্ছে আমরা প্রথম পত্রের ক্লাসগুলো মজা করে এবং ম্যাথগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? এমসিগুলো সলভ করব, এবং তোমাদের অ্যাকাউন্টিং ক্লাসও শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে, এবং হচ্ছে ইসলাম ইতিহাসের ক্লাস শুরু হয়ে যাবে। অলরেডি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ সো সবগুলো সাবজেক্টের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এই আর কি। আচ্ছা ভাইয়া যাদের ঠিকানা চকবাজারে দেওয়া তারা কখন পাবে? তাদেরকে তো কল দেওয়া হয়েছে, তুমি কি পাও নাই? ইমাম আছে, কি অবস্থা ইমাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে। ফাহিমা আছে র্যাপিড বুক পেয়েছি, অনেক ভালো, থ্যাংক ইউ ফাহিমা।
তারপর হচ্ছে রিয়াজুল আছে, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা হচ্ছে চকবাজার, চট্টগ্রাম। তারপর হচ্ছে জান্নাত বলছে বাজার অধ্যায়টা করাইয়েন প্রথমে। আমি প্রথম থেকে পড়াবো, একদম শুরু থেকে, প্রথম অধ্যায় থেকে শুরু করব। সবগুলো চ্যাপ্টার আমি এমসিকিউ সুন্দর করে তোমাদের সলভ করে দেবো। সবাই তোমাদের বন্ধুবান্ধব সহ যুক্ত হয়ে যাবা। আগামী শনিবার, শনি সোম বুধ, তোমাদের টাইমটা একটু চেঞ্জ হচ্ছে। শনি সোম বুধ 9টা থেকে 10টা হবে আমার ক্লাস। হ্যাঁ, 7টায় তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে, তো সেজন্য হচ্ছে আমি ক্লাস নিব। তোমাদের হচ্ছে 9টা থেকে 10টা, শনি সোম বুধে 9টা থেকে 10টা হবে ক্লাস তোমাদের সাথে, ঠিক আছে? ওকে, আমি ক্লাসটা এখানে শেষ করতেছি। তোমাদের সাথে আজকে তোমাদের ভাগ্য খারাপ, ইলেকট্রিসিটি আর আসতেছে না, ঠিক আছে? এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।